দেখছেন কি করছে, আমি আর তারপরে কিছু করতে পারিনি, বিরোধ কিছুই ছিল না। এই জমি এনে আমাকে 2 একর 90% জায়গা আছে, ওই 42টা পরিবারের এই জমিটা নিবেছে। আর ওই 75% আর ওই মিশন, এই 75% বাদে ওনাকে ওই চকে দেবে। ফরিদপুরের সাবেক এমপি ও মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন মাত্র 10 বছরে প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতা খাটিয়ে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার এসব সম্পদ অর্জন করেন তিনি। বহুল আলোচিত 2000 কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলায় তাদের অনেকে এখন জেলে। দুর্নীতির এই মহোৎসবের কেন্দ্রে থেকেও ক্ষমতার প্রভাব খাটিয়ে আইনের হাত থেকে বেঁচে যান খন্দকার মোশাররফ এবং দেশ ছেড়ে আশ্রয় নেন বিদেশে মেয়ের কাছে। এককালের দোর্দণ্ড প্রতাপশালী খন্দকার মোশাররফের বাংলো প্যাটার্নের 3টি জৌলুসপূর্ণ বাড়ি রয়েছে ফরিদপুরে, যা এ অঞ্চলের সবচেয়ে বিলাসবহুল ও আকর্ষণীয়। এই 3টি বাড়ির বর্তমান বাজার মূল্য 100 কোটি টাকারও বেশি। ফরিদপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন 2009 থেকে 2019 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য হন। প্রথমবার শ্রমমন্ত্রী, পরের বার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সর্বশেষ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। মোশাররফ পুত্র খন্দকার মাসরুর হোসেন মিতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী। শেখ পরিবারের ক্ষমতার বলয়ে ঢুকে এলজিইডি, বিআরটিএ, সড়ক বিভাগ সহ বিভিন্ন সরকারি বিভাগের ঠিকাদারি নিয়ন্ত্রণ, আত্মীয় স্বজনদের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এই খন্দকার পরিবারের বিরুদ্ধে। 2000 কোটি টাকার ওই মামলায় খন্দকার মোশাররফের ভাই বাবরকে মানি লন্ডারিংয়ের মাস্টারমাইন্ড হিসেবে আখ্যায়িত করেছেন বিচারিক আদালত। 2009 সালের মাঝামাঝি থেকে ফরিদপুরে ভাইয়ের ছায়া হিসেবে আবির্ভূত হন খন্দকার মোহতেশাম হোসেন। তিনি খন্দকার মোশাররফের অলিখিত প্রতিনিধি হিসেবে ফরিদপুরের যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন। অবশ্য 5 আগস্টে শেখ হাসিনাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতনের পর সম্প্রতি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে শহরের প্রবেশমুখে বদরপুরের খন্দকার মোশাররফ তৈরি করেছেন আফসানা মঞ্জিল নামে বিলাসবহুল বাড়ি। বাড়িটিতে পাশাপাশি বাংলো প্যাটার্নের 3টি বাড়ি জুড়ে বিশাল প্রস্তরের একটি বাসভবন গড়ে তোলা হয়েছে। ইতালিয়ান মার্বেল পাথরে এই বাড়িতেই তৈরি করা হয়েছে একটি সমাধিসৌধ, যদিও সেই সমাধিসৌধে এখন পর্যন্ত কাউকে সমাহিত করা হয়নি। গাছগাছালিতে ঢেকে থাকা আফসানা মঞ্জিলের প্রকৃত রূপ আসলে বাইরে থেকে বোঝার জো নেই। বড় গেট মারিয়ে পিচ ঢালা পথ পেরিয়ে তবেই দেখা মিলে বাংলো প্যাটার্নের এই দৃষ্টিনন্দন বাড়িটির। প্রায় 1 বর্গ কিলোমিটার জুড়ে তার এই বাড়ি এখন তার দম্ভের নীরব সাক্ষী, যা একসময় ছিল মাত্র 2 বিঘার মতো জমি জুড়ে। বাকি জমি তিনি জোর করে কবজায় নেন বলে অভিযোগ রয়েছে। মন্ত্রীর কেয়ারটেকার টেকার ওনারা ছিল, বহুত লোক ছিল, ওনাদের একটা বাহিনী ছিল আর কি, বড় বিরাট একটা বাহিনী ছিল। ওই বাহিনী দিয়ে আমাদের হুমকি দিমকি দিত, আজকে ডাকতো রাত্রে, এই বেরন, এই জায়গা ছাড়েন, কবে ছাড়বেন, মানে এই আর কি পরিকল্পনা আমার। আমার নাম সমুয়েল বারই। আমি ছিলাম আগে বাহিরে, কিন্তু বাহিরের পরে আমি যখন আজকে আমি বিল্ডিং করছি তখন আজকে ওনার লোকজন আজকে আমার ডাইকে বাইর করে নিছে। দেওয়ার পরে আজকে দাঁড়াই বলছে যে আপনার এই বিল্ডিং টিল্ডিং আপনার সব কিছু দিতে হবে, আপনার এই বাড়ি ছাড়তে হবে। হ্যাঁ, তারপরে আমি বলছি কেন, বলছে যে মন্ত্রী মহোদয় চাইছে। মন্ত্রী মহোদয় চাইলে পরে আমি দেবো কেন, আমি তো কষ্টের পয়সা দিয়ে বাড়ি করছি। কিন্তু তা তো তারা শোনে নাই, কিন্তু আমাদের ওই পাশে সাইডে জায়গা দিতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে আর জায়গা আমাদের দেয় নাই। হ্যাঁ, জায়গাও দেয় নাই আর ইয়েও করে নাই, কিন্তু আমাদের দিয়ে 1 সপ্তাহ মতোই পুরো চক আমাদের মাপাইয়া ওনার কাগজপত্র দিতে হয়েছে। ওনার গাড্ডায় বসে দলিল হবে, দলিল খরচও আমাদের দিতে হবে। এই ধরনের ওনাদের একটা পরিকল্পনা ছিল, ওনার একটা বাহিনী ছিল, তো বাহিনী দিয়ে মানে এই সংস্থা আমাদের করছে। আমরা অনেক কষ্টে ছিলাম, যার ফলে আমরা কোনো কথাই বলতে পারিনি এই জায়গা, মানে এত কষ্টে আমরা ছিলাম। এছাড়া সদর উপজেলা ডিক্রির চরে নামে বেনামে কয়েকশো বিঘা সম্পত্তির উপর বিস্তীর্ণ জমি জুড়ে রয়েছে খন্দকার মোশাররফের আরেকটি বাংলো বাড়ি, যেটি স্থানীয়দের কাছে পরিচিত ছিল রংমহল হিসেবে। দেশ বিদেশ থেকে শিল্পী এনে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হতো। বাড়িটিতে যাওয়ার জন্য চরের বুকে এলজিইডির মাধ্যমে রাস্তাঘাট, এমনকি সাদিপুরের ভুইয়াবাড়ি ঘাটে পদ্মা নদীতে একটি সেতু নির্মাণের জন্য কয়েকশো কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল।
দয়াময় ভবন নামে বাড়িটি নতুন করে সংস্কারের পর নাম রাখা হয়েছে নুরুল ভিলা, যা তার পিতা খন্দকার নুরুল হোসেন নুরু মিয়ার নামে, যাকে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির সদস্য ছিলেন বলে রাজাকার আখ্যা দেয়া হয়। এই বাংলো বাড়িটির মূল্য বর্তমান বাজারে প্রায় ৮০ কোটি টাকার উপরে বলে জানা গেছে। যদিও খন্দকার মোশাররফ বাড়িটির কাজ শেষ করে ভবনে যেতে পারেননি, আফসানা মঞ্জিলের মতো এই নুরুল ভিলাও এখন তালাবদ্ধ রয়েছে। শহরের টেপাখোলার বাসিন্দা রাজিবুজ্জামান রাজীব বলেন, খন্দকার মোশাররফ হোসেনের প্রভাব ও ক্ষমতাকে খাটিয়েই তার অনুসারীরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তিনি সম্পদের পাহাড় গড়েছেন। হেলমেট বাহিনী তৈরি করে তিনি অসহায় মানুষের সহায় সম্পদ কেড়ে নিতেন। তার ভাইকে তিনি উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসিয়েছিলেন, যার নেতৃত্বে দুর্নীতির মহোৎসব চালানো হয়। অথচ তিনি এখনো আইনের চোখ ফাঁকি দিয়ে দিব্যি আছেন। তার অনুসারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায়, মানুষজনকে হুমকি ধামকি দেয়। অনেক অনেক অত্যাচার এই খন্দকার মোশাররফ হোসেন করছে, তার ভাই খন্দকার বাবর। তো এরা মিলে ফরিদপুরের জনসাধারণের বাড়িঘর জায়গা জমি লুটপাট করছে। ওই আমলে বিভিন্ন অফিস আদালত টেন্ডারবাজি করে হাজার হাজার কোটি টাকা তারা দুর্নীতি করছে এবং ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ীদেরকে ধরে ধরে জিম্মি করে সে টাকা নিছে এবং ফরিদপুরের সন্ত্রাস বাহিনী তৈরি করছে, হেলমেট বাহিনী তৈরি করছে, হাতুড়ি বাহিনী তৈরি করছে। তার অত্যাচারে অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করছে, কেউ মারা গেছে। তো এই অত্যাচার থেকে আমরা নিস্তার পাইছি, কিন্তু এখনও তার সেই দোসররা এখনও ফরিদপুরের মাটিতে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকেও কোনো বিচার হচ্ছে না। জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, বাড়ির পুকুর পাড়ে ডেকে নিয়ে জমি লিখে দিতে হতো মোশাররফকে। আমাদের একটি চার্চের জমিও তিনি লিখে নিতে প্রচুর চাপ দিয়েছিলেন, কিন্তু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যোগাযোগ রেখে জমিটি রক্ষা করতে পেরেছি। অনেকেই তা পারেননি। রুস্তম শেখ নামে এক ব্যক্তির প্রায় ১.৫ একর জমি লিখে নেয়ার পর সেই শোকে লোকটি মারাই যায়। আসলে ওনার পরিকল্পনা ছিল জোর জবরদস্তি করে নিতে পারলে এই চার্জ যদি সরানো যায়, সেই ক্ষেত্রে এই জায়গায় যত অত্র এলাকা যত বাড়িঘর আছে উনি এইটিকে দখল করতে পারে এবং রাতারাতি ১০০-১৫০ গাড়ি দিয়ে এই সমস্ত জমি যত জমি আছে, ওনার ১ শতাক জমি এই মাঠে ছিল না, এই জমিগুলো উনি দখল করে নেয় এবং যাদের এই জমি ছিল তাদেরকে ডেকে নিয়ে উনি বাড়ি বসে লিখে নেয়। এই যে এই জমিটা দেখতেছেন রুস্তুম, তার ১৫৪ শতক জমি এই জায়গায়। ওনাকে একটা মিথ্যা মামলা দিয়ে হাজতে দেওয়া হয়, তারপরে উনি জেল খাটেন। পরে উনি ভয়তে এই জমিটা লিখে দেন এবং ন্যায্য মূল্য উনি দেন না, সেই শোকে উনি স্টক করে মারা যান। ইভেন আমার বাবাও, আমার ছোটো ভাইয়ের জায়গা বাড়ি আছে, আমাদের জায়গা আছে, আমার বাবাকেও তিনি বিভিন্নভাবে অপদস্থ করছেন। সেই চিন্তায় সেই কষ্ট পেয়ে আমার বাবাও হার্ট স্ট্রোক করে ২০২০ সালে মারা যান। এই যে বাউন্ডারিটা করছে, এই জায়গাওয়ালার ৩ ফুট ভিতরে জোর করে বাউন্ডারিটা করে নিছে। এই লোক থাকেন আমেরিকায়, হিন্দু ভদ্রলোক, ওনার আত্মীয়, ওনার ৪-৫ ফিট জায়গা ওনারা জোর করে দখল করে নিয়ে নিছে। প্রশান্ত কুমার নামে এক ব্যক্তি বলেন, তার ৩ শতাংশ জমি জোর করে দখল করে গরুর খামার বানিয়ে রেখেছেন সাবেক এই মন্ত্রী। আরেকজনের ৫ শতাংশ জমিও জোর করে দখল করে রেখেছেন। এখনো তার লোকেরা ওইসব জমির প্রকৃত মালিকদের হুমকি দিয়ে যাচ্ছে। এই জমিটার মালিক সুপ্রভা বারই, তার এখানে ৫ শতাংশ জমি। এই জমিটা মন্ত্রী মহোদয় তৎকালীন ক্ষমতা থাকায় অবস্থায় মানে কেউকে না জানিয়ে হঠাৎ করে জমিটা সম্পূর্ণ জমিটা দখল করে এবং দখল করে এই গরুর খামার নির্মাণ করেন অবৈধভাবে। সে লিখে দেয় নাই, তাকে ডাকে নাই, তাকে লিখেও দেয় নাই, জোর করে জবরদখল করে এই গরু ঘর বা খামার নির্মাণ করছেন। আমি প্রশান্ত কুমার রায়, যে জমিনের উপর দাঁড়িয়ে আছি, এখানে আমার ১০ শতক জায়গা আছে। আর ১০ শতক জায়গার পাশের যে গরু ঘরটি দেখতে পাওয়া যাচ্ছে, এই গরু ঘরের ভিতরে আনুমানিক মানে আমার ৩ শতকেরও বেশি জায়গা জোর করে দখল করে নিয়ে গরু ঘর তৈরি করেছেন এবং পার্শ্ববর্তীতে আরও ৫ শতক জায়গা ৩ জন মালিক মানে এখানে ৩ জন মালিক রয়েছে। তারা মানে এই গরু ঘর সম্পূর্ণ দখল মানে জায়গাটা দখল করে গরু ঘর তৈরি করছে। আমি আইনের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, আমি আসলে একজন সাধারণ কর্মচারী বা সাধারণ একজন মানে চাকরিজীবী। আমি সামান্য অর্থে এই জায়গাটা ক্রয় করেছি, হয়তো ভবিষ্যতে একটা বাড়ি করে থাকব। আমি যাতে এই জায়গাটা যাতে দখলমুক্ত হয়, আমি আইনের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার আবেদন যেন এটা অচিরেই আমি এটা থেকে মুক্তি লাভ করতে পারি এবং জায়গাটা দখল পাই। দেখছেন কি করছে, আমি আর তারপরে কিছু করতে পারি নাই।
বিরোধ কিছুই ছিল না। এই জমি এনে আমাকে 2 একর 90 শতাংশ জায়গা আছে ওই 42টা পরিবারের এই জমিটা নিবেছে। আর ওই 75 শতাংশ আর ওই মিশন এই 75 শতাংশ বাদে ওনাকে ওই চোখে দেবে। এই অত্যাচার সহ্য করতে পারে না আর, বুঝছেন? এই লেগে উনি অসুস্থ হয়ে পড়ছে। আমি তো 1 বছর আগে এই স্টক করছি, বাথরুমের টাইসে পড়ে গেছি। এসব ব্যাপারে খন্দকার মোশাররফ হোসেন বা তার পরিবারের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ দেশে না থাকায় বক্তব্য জানা যায়নি। এরপর খন্দকার মোশাররফ হোসেনের আস্থাভাজন একজন নারী প্রতিনিধির সাথে কথা হলে তিনি তার মোবাইল থেকে কথা বলে দেন খন্দকার মোশাররফের জামাতা সাবেক এমপি হাবিবে মিল্লাতের সাথে। এ সময় তিনি দাবি করে জানান, ফরিদপুরে তার শ্বশুর খন্দকার মোশাররফ হোসেনের এসব সম্পত্তির বৈধ কাগজপত্র রয়েছে, কারো জায়গা জমি দখল করে নেননি তারা। আর যে রাস্তা দেয়াল তুলে আটকে দেওয়া হয়েছে সেটিও তার শ্বশুরের মালিকানাধীন। হাবিবে মিল্লাত আক্ষেপ করে বলেন, এখন আমাদের ক্ষমতা নেই, ওরা তাই ক্ষমতা দেখাচ্ছে, যদি কোনোদিন সময় আসে আমরা জবাব দিব। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।